আজ গিয়েছিলাম সুদীপ্ত সাহা দাদার বাড়িতে। যে দাদার ভিডিও আমরা আগে দিয়েছিলাম তার বাগানের, সেখানে আমরা বলেছিলাম যে তিনি 6 ইঞ্চি মাপের টবে যে ধরনের চন্দ্রমল্লিকা করেছে আর চন্দ্রমল্লিকার যা ভলিউম ছিল সেতে ফুল কিন্তু প্রচুর পরিমাণে ফুটবে এবং 3000+ ফুল তো হওয়ারই কথা ছিল। তো আজকে ডেটে এসে বেশ কিছু টবে ফুল ফুটেছে এবং আমরা সেখানে যাই এবং সেখানে দেখার পরে সত্যি চক্ষু চড়ক গাছ। এত পরিমাণে ফুল সেটা কখনো দেখা যায়নি। এক একটা গাছের যা বুশ সেটা চিন্তা ভাবনার বাইরে। আর আপনারা যেমন দেখছেন ঠিক তেমনটাই এখানে প্রচুর, তবুও ক্যামেরাতে কিন্তু খুব একটা বড় বড় যে আসছে তেমনটা হয় না, আর ফোনের ক্যামেরায় ততটা ভালোভাবে আসেও না। তবুও আপনাদের একটু কষ্ট করে দেখতে হবে প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা কালার। যদিও দাদা আগেও বলেছিল এবছর দাদা প্রথমবার করেছে, আর তার সঙ্গে সঙ্গে দাদা প্রথম বছরেই বাজিমাত। আর এই সমস্ত গাছগুলিকে এত সুন্দরভাবে দেখলেই মনে হয় যে কোনো একজন শিল্পী তার নিজে হাতে গড়া এই গাছ। আর সত্যি দাদার মধ্যে বেশ কিছু শিল্পী সত্তা তো রয়েছেই, আর তার মধ্যে তিনি বেশ দীর্ঘ সময় ধরে লকডাউন পিরিয়ডেই থেকেই শুরু করে তিনি মাউতার গান শিখেছে। আর নিজে নিজেই চেষ্টা করেছে, কোনো টিচার বা শিক্ষক দিয়ে নয়, বিভিন্ন ধরনের ইউটিউব এই সমস্ত জায়গা থেকে থেকে তিনি এই সমস্ত কিছু শিখেছে। তো তার ফুল বাগানে এসে তার এই শিল্পী সত্তার পরিচয় জানার পরে সেই মাউতার গান থেকে একটা গান শুনবো না, সেটা কিন্তু হতে পারে না। তো চলুন আগে আমরা দাদার সেই সমস্ত বাজানো মিউজিক এবং তার সঙ্গে সঙ্গে মাউতার গান দিয়ে একটা নতুন গান আমরা শুনে নিই।
সত্যিই দাদা অসম্ভব বাজিয়েছে। আর এত সুন্দর বাজানোর জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমরা সত্যিই একদম নতুনভাবে একটা বাগানে এসে গান বাজনা তার সঙ্গে সঙ্গে ফুল দেখা, এটা একটা আলাদাই মজা। তো ভীষণ ভালো লাগছে। আর তার সঙ্গে সঙ্গে এই গাছগুলির পরিচর্যা সম্পর্কে আমরা আগেও একটি ভিডিও দিয়েছিলাম, দাদার সমস্ত পরিচর্যাগুলি জানিয়েছিল কী করে কী করতে হবে। তবুও আজকে আমরা মোটামুটিভাবে দাদার সঙ্গে একটু গল্প করি, আর তার সঙ্গে সঙ্গে দাদার থেকে আরও কিছু বের করা যায় কিনা সে সমস্ত বিষয়গুলো একটু খেয়াল রাখি। আর কি করে কি করলো, আরও নতুন নতুন কোনো কিছু অ্যাড করেছে কিনা, নতুন কিছু আরও বের করা যায় কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি গল্প চলবে। আর এই গল্পের ছলেই পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখব, আর তার সঙ্গে সঙ্গে সব পরিচর্যা থাকবে। আর নতুন করে আরও একবার আমরা সমস্ত গাছের পরিচর্যাগুলিও জানবো, কারণ তাতে কি হয় আবার আমরা নতুন করে পরিচর্যা জানলে, কারণ সব ভিডিও সবার কাছে তো আর যায় না, তাহলে এই ভিডিও থেকে আমরা অনেক কিছু জানতে পারবো আবার নতুন করে। কারণ আগামী সেশনে আবার নতুন করে শুরু করার যাদের প্রবণতা রয়েছে, যারা এই সমস্ত ফুল দেখে নতুন করে করতে চায়, তারা কিন্তু মোটামুটিভাবে একটা অক্সিজেন পাবে এবং তারা কিন্তু সুন্দরভাবে শুরু করবে। তো এখন বাকিটা আমরা গল্পের মাধ্যমে শুনতে থাকি, আর দাদা দেখে থাক, আর আপনারা শুধু ফুল দেখতে থাকুন। আর এই ফুল ফোটার পরে কোনো পরিচর্যা বা ফুল ফোটার আগে সেরকম কোনো কিছু আছে কি? ফুল যখনই করি চলে এসছে আর কালার দেখা দিচ্ছে, তখন থেকে আমি খাবার দাবার এই অবস্থায় খাবার দাবার বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, আর কোনো খাবার এখন শুধু প্লেন জল চলছে। আর মানে যতক্ষণ কালার দেখা যায়নি ততক্ষণ ওই হালকা করে 15 সুফলাটা জলে গুলে আচ্ছা ঢেলে দিয়েছি। সিম্পল একটা খাবার, সিম্পল। আর মাঝে মাঝে একটু 10-26ও দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওই জলে গুলে, জলে গুলে ওই ঢেলে দিয়েছি গোড়াতে। শুনতে খুব সহজ, কিন্তু সপ্তাহে একদিন। ঠিক আছে, খুব অল্প পরিমাণ, বেশি না। তবু আমি একবার শুনতে চাইবো যে শুরু থেকে কেউ যদি করতে চায় তাহলে কোন সময় থেকে করাটা সবচেয়ে ভালো হবে? আমি তো একটু আগে থেকে শুরু করে দিয়েছিলাম। ঠিক আছে, ভাবছিলাম হয়তো একটু আগে থেকে শুরু করলে বেশি ঝাড় হবে, কিন্তু বেশি আগে থেকে শুরু করলে প্রবলেমটাও বেশি আছে। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় বেশি আগে থেকে না শুরু করে জুন মাস থেকে শুরু করাটাই বেশি ভালো। জুনে চারা কেটে বসিয়ে দিলে জুনের 15 তারিখ নাগাদ চারাটা হয়ে যাবে, 15 দিন লাগে ম্যাক্সিমাম। তারপর সেই চারাটাকে আগে ছোট 4 ইঞ্চি টবে দিতে হবে, ঘেসে হোক বা মাটিতে হোক। আচ্ছা, 4 ইঞ্চি টবে দেওয়ার পর গাছটা একটু মানে জাস্ট একটু ডালপালা যদি ছাড়ে মাথাটা কেটে দিতে হবে, মানে আঙ্গুল দিয়ে মাথাটাকে ছিঁড়ে দিতে হবে। ছিঁড়ে দিলে ওর থেকে আবার 4টে ডাল বেরোবে। তারপর এই করে 4 ইঞ্চিতে ম্যাক্সিমাম যতটা বড় করে নেওয়া যায়, বড় করে নেওয়ার পর সেটাকে আবার 6 ইঞ্চি বা 8 ইঞ্চিতে দেওয়া যেতে পারে। মানে কি দিতে হবেই, নাহলে তো জায়গা পাবে না। সেটা 8 ইঞ্চিতে দিয়ে মাস 2 থাকবে। মাস 2 থাকার পর এই সেপ্টেম্বরের শেষ নাগাদ একটু বড় টবে 10 ইঞ্চিতে যদি দেওয়া যায়, 10 ইঞ্চিতে, তাহলে খুবই ভালো হয়। আর একটু শিকড় টিকড় বেশ ছড়াতে পারবে। আর খাওয়ার ওই 15 সুফলা মাঝে মাঝে একটু 10-26 জলে গুলে গুলে গাছের গোড়ায় ঢেলে দিতে হবে। মানে 1 লিটার জলে কতটা পরিমাণ? 1 লিটার জলে 1 চা চামচ দিলেই হবে। 1 চা চামচ দিলে? 1 লিটার জলে 1 চা চামচ দিলেই হবে। মানে 20 লিটারের ড্রামে যদি জল নেওয়া যায়, 20 লিটারের ড্রামে 1 মুঠ, বা গাছ যখন বড় হবে তখন 1.5 মুঠ করেও চলে যাবে। 1-1.5 মুঠ। গাছ বড় হলে ওর খাবারটা বেশি লাগবে। আচ্ছা, ছোট অবস্থায় একটু কম কম দেওয়াই ভালো। গাছকে কম খাওয়ালে কোনো ভয় নেই। আবার অনেকে আছে রাসায়নিক খাবার দিতেও ভয় পায়। না, কোনো ভয় নেই, কিচ্ছু ভয় নেই। কম খাওয়ালে কোনো ভয় নেই, বেশি খাওয়ালে ভয়। কম খাওয়ালে খাওয়াতে হবে, ছোট চারা অল্প পরিমাণ দিতে হবে, অল্প পরিমাণ বেশি করে দিতে হবে, এভাবেই করতে হবে। দিলে 7 দিন পর থেকেই ওর মোটামুটি একটা জায়গা বোঝা যাবে। কম পরিমাণ দিতে হবে, কম পরিমাণ। আর এমনি পেস্টিসাইড রোগ পোকামাকড়ের জন্য? পেস্টিসাইড রোগ পোকামাকড়ের জন্য কাকা একটা পেস্টিসাইড পাওয়া যায়, আর একটা পাওয়া যায় কনফিডারটা আমি রায়গঞ্জে পাইনি। তো হাসিল নিয়ে এসেছিলাম। সেই হাসিলটাকে ওই 1 লিটার জলে 1 ml, কাকাও 1 লিটার জলে 1 ml মাপে ওই 15 দিন পর পর স্প্রে করে দিতাম। ঠিক আছে, ওই মানে যে সপ্তাহে কনফিডার বা হাসিল দিচ্ছি সেই সপ্তাহে কাকা দিচ্ছি না, পরের সপ্তাহে কাকা দিচ্ছি। মানে অল্টারনেট করে করে ওই ওষুধগুলোকে দিতে হবে আর কি। আচ্ছা, আর একটু মাইক্রো নিউট্রিয়েন্ট যদি কেউ প্রয়োগ করতে পারে সেটা ভালো না? যদি বায়োভিটা এক্সপ্রেস এগুলো আমি দেইনি খুব একটা। আচ্ছা আচ্ছা, যদি ওগুলো প্রয়োগ করতে পারে ভালো। আর নিচের যে পচা পাতাগুলো হবে, মরা পাতাগুলো গাছ থেকে, ওগুলোকে সরিয়ে দিতে হবে। অনেকেরই একটা সমস্যা হয় যে নিচের পুরনো
পাতাগুলো পচে যাচ্ছে, এটা কি কোনো রোগ? পুরোনো পাতা তো দু কারণে পচতে পারে। একটা হচ্ছে খুব বেশি যদি সার ফার হয় তাহলে পচতে পারে, আবার যদি ফাঙ্গাস অ্যাটাক হয় তাহলে পচতে পারে। এই দুটো পচে। আর যেটা নর্মাল ওয়েতে যেটা হলুদ হয়ে যায়, গাছের একটা মানে একটা পাতার তো বয়সও থাকে, চলো 3 মাস 4 মাস পাতার বয়স হয়ে গেছে, ও তো নর্মাল ভাবে ও তো হলুদ হবেই, সেটা আলাদা জিনিস। ওটা গাছের রেচন প্রক্রিয়া বলতে গেলে। হ্যাঁ, এবার অনেক সময় ফাঙ্গাস অ্যাটাক হয়ে গেলে কি হয়, বিশেষ করে বর্ষার পরে পরে, আচ্ছা, এটা বর্ষার পরে পরে মারাত্মক আকার নেয়, মানে নিচের পাতাগুলো পচতে শুরু করে। ওই ভেজা মাটিতে খাবার দেওয়া যাবে না, ভেজা মাটিতে খাবার দেওয়া যাবে না, একদমই না। আমরা যা খাবার দেবো সমস্তটা হচ্ছে শুকনো মাটিতে, শুকনো মাটি হোক বা শুকনো ঘেঁস হোক, আচ্ছা, শুকনোতে দিতে হবে। ওই ভেজা হলে তাতে দেওয়া যাবে না, তাহলেই গাছ মরবে বা খারাপ হয়ে যাবে। আর জলের পরিমাণটা অনেকে বলে জল মাটিতে, মাটিতে যেমন ঘেঁষে জলের কোনো ব্যাপার নেই। ঘেঁষে আপনি ওই এক টবে যদি 1 বালতিও জল ঢেলে দেন তাতেও কোনো অসুবিধা নেই, কারণ ওতে জল থাকবে না, জল তো বেরিয়ে চলে যাবে। কিন্তু জলটা খুব মেপে দিতে হবে, মাটির জলটা। হ্যাঁ, মাটির জলে মাটি যেন একদম ঢেপঢেপা না হয়। আচ্ছা আচ্ছা, মানে উপরটা শুকনো শুকনো দেখাবে, তখন হয়তো হাফ মগ কেউ দিয়ে দিল। আচ্ছা, মানে যখন ড্রাই হবে তখন তার আগে না, ওই একদম মানে ঢেপঢেপা থাকবে মাটি সবসময়, কারণ চন্দ্রমল্লিকার শিকড় গুলো না খুব নরম। আচ্ছা, একটু বেশি ঢেপঢেপা থাকলে শিকড় পচে যাবে। আমার 3টে গাছ মরেছে মানে একইভাবে। ওই বর্ষার জলের মধ্যে ছিল, তো আমি ভাবলাম একটু জল টল খাক, ভালো হবে গাছগুলো। ঠিক আছে, বর্ষার সময় কি ঘেঁষের গাছ বা অন্যান্য গাছগুলো কি শেডের নিচে রাখা হয়? ঘেঁষের গাছগুলোকে আমি শেডের বাইরে, ও বর্ষার জল খেয়েছে, পুরো মাত্রায় জল খেয়েছে, কিন্তু কোনো সমস্যা হয়নি। কিন্তু মাটির গাছগুলোকে আমি শেডের নিচে রেখেছিলাম, কিন্তু ওই ঝিরিঝিরি বৃষ্টি একটু খাওয়াতে গিয়ে একটু বেশি জল খাইয়ে ফেলেছিলাম। আচ্ছা আচ্ছা, তাতে সমস্যা হয়। ফলে 2 না 3টে গাছ মরেছে, একদম মাটি ভিজে একদম ঢেপঢেপা হয়েছিল। আচ্ছা, আর এমনি তাছাড়া কোনো সমস্যা হয় না চন্দ্রমল্লিকায়? না, চন্দ্রমল্লিকা তো জঙ্গলি গাছ, তো আচ্ছা আচ্ছা, ও যেমন করে রাখা যায় তেমন করে হয়ে যায়। শুধু ওই অ্যাটাক হয় মাঝে মাঝে। জঙ্গলি গাছ, জঙ্গলি, সত্যি জঙ্গলি। ওই এই গাছটা, এটা একটা পাতা পচার মধ্যে ডালগুলো খালি আমি জমা করে ফেলে রেখেছিলাম, তাতেই ও নিজে নিজে হয়ে গেছে, পাতা পচার মধ্যে। একদম তাই, নিজেই হয়ে গেছে ডালটা, মানে একটা ভাঙা ডাল ছিল, দেখি নিজে নিজেই হয়ে গেছে। তো শুনতেই পেলেন, দাদা কিন্তু খুব সহজভাবে আরেকবার পরিচর্যার কথা বলে দিল। আর যারা এই ধরনের চন্দ্রমল্লিকা করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে ভিজিট করলে আপনারা দেখতে পাবেন। আর তার সঙ্গে সঙ্গে দাদার টিপস অবশ্যই কাজে লাগবে, কারণ প্রথম বছর চন্দ্রমল্লিকা যদি এত সুন্দর হতে পারে তাহলে আপনারা প্রত্যেকেই পারবেন। মোটামুটি ভাবে প্রত্যেকেই জানলে যে চন্দ্রমল্লিকা পরিচর্যা করা তেমন কোনো কঠিন কাজ না। আপনি চাইলে আপনিও করতে পারবেন, খুব সহজ সরলভাবে এই সমস্ত গাছগুলি পরিচর্যা করা যায়। যদিও ভিডিওটি আর অনেকটাই লং হয়েছে, যদিও ধৈর্য ধরে যদি আপনি দেখে থাকেন তাহলে হয়তো আপনি শিখে গেছেন যে চন্দ্রমল্লিকা কি করে করতে হয়। চন্দ্রমল্লিকা করা বা দাদার একটা কথা বলে সবসময় যে আমি কোনো জিনিসকে যদি ভালোবেসে করি তাহলে সেটাতে পরিশ্রম মনে হয় না। আমরা যখন খেলার মাঠে গিয়ে দীর্ঘ সময় ধরে ব্যাট বল খেলি বা কোনো কিছু ভালোবেসে খেলতে থাকি, তখন কিন্তু সেটা আমাদের কাছে পরিশ্রম মনে হয় না। ঠিক গাছপালা করাও ঠিক একই রকম, যখন আপনি সেটাকে ভালোবেসে করবেন তাহলেই কিন্তু এত সুন্দর হওয়ার পসিবিলিটি রয়েছে। আর তখন কিন্তু আপনার কাছে পরিশ্রম মনে হবে না, তখন শুধু আপনি এই গাছগুলিকে আরো ভালো করার সন্ধান করতে থাকবেন, কি করে কি করবেন, কি করে এদেরকে বাড়িয়ে তোলা যায়, কি খাবার দেওয়া যায়, এই সমস্ত কিছু আপনার মধ্যে কন্টিনিউ একটা খোঁজ বা রিসার্চ আপনার চলতে থাকবে, যার ফলস্বরূপ আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং পরবর্তীতে এটা সম্ভব। আর এই সমস্তটাই সম্ভব গাছের প্রতি ভালোবাসা। তো যারা যারা আগামীতে নতুন বছর আসবে সামনে 2025 সালে যারা চন্দ্রমল্লিকা স্টার্ট করতে চান তাদের জন্য এই ভিডিওটি ভীষণ কাজে লাগবে। আর প্রত্যেকে দেখে থাকলে প্রত্যেকের জন্য অনেক ধন্যবাদ। তো আজকে পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা রোজ পেয়ে যাবেন।